বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যেই কয়টি খবর আমি নিয়েছি, প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও। এবং সমগ্র দেশবাসীর সামনে, সমগ্র দেশবাসীর দৃষ্টিতে এরা একটি প্রতারক সরকার। আমার সামনে একটি কাগজ আছে, এখানে একটি রিপোর্ট লেখা আছে। রিপোর্টটি কি? দুটি কম্পারিজন রিপোর্ট আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, এবং দুটি কিন্তু এই অবৈধ সরকার কর্তৃক প্রদত্ত তথ্য। কি সেই তথ্য? কালের কণ্ঠ পত্রিকা তারা বলেছে 15,000 মেগাওয়াটের মাইল ফলকে বাংলাদেশ। আচ্ছা, ভালো কথা। কবে বলেছে? 4 ডিসেম্বর 2016। রিসেন্ট কয়দিন আগে বিদ্যুৎ মন্ত্রণালয় তথ্য দিয়েছে, 19 মার্চ 2018 সরকার কর্তৃক প্রদত্ত তথ্য, বিদ্যুৎ উৎপাদন এই প্রথম 10,000 মেগাওয়াট। 2 বছর আগে বলল 15,000 মেগাওয়াট, 2 বছর পরে বলে 10,000 মেগাওয়াট। এদেরকে কি বলবেন বলেন তো? দেশে উপস্থিত ভাই বোনেরা, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, তবে কি বলবেন আপনারা নিজেরা বলে ফেলুন। চোর বলবেন? ডাকাত বলবেন? 2017-18 অর্থ বছরে বিদ্যুতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 21,118 কোটি টাকা। বাংলাদেশের মানুষ, ঢাকা শহর থেকেই যদি শুরু করি, প্রতিদিন লোডশেডিং এর আওতায় পড়ে যাচ্ছে, লোডশেডিং এর যন্ত্রণায় ভুগছে। গ্রাম দেশের মানুষের কথা না হয় বাদ দিলাম, কি করে আর বলবো, সেখানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না প্রতিদিন। যদি একটি সরকার এতই ভালো হয়, এতই সৎ হয়, তাহলে কেন আইন করা হলো যে এই যে টাকা খরচ হচ্ছে এই টাকা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না? কেন আইন পাশ করা হলো যে এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে কখনো কোনো কেস করা যাবে না? আইন করে কেন বন্ধ করতে হচ্ছে কেস? কারণ ওই যে 21,000 কোটি টাকা ঘাপলা। আজ পর্যন্ত এখানে প্রায় 40,000 কোটি টাকা কুইক রেন্টালে গচ্ছা দিয়েছে এই অবৈধ সরকার। এটি গচ্ছা দিয়েছে জনগণের টাকা, কিন্তু গচ্ছিত হয়েছে ওনাদের পকেটে গচ্ছিত হয়েছে ওনাদের লোকজনের পকেটে। উন্নয়ন যা হয়েছে ওই গুটি সংখ্যক হাতে গোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের চিত্র তো আপনাদেরকে বললাম, সেটি ঢাকা শহর বলেন, সমগ্র বাংলাদেশ বলেন, বিদ্যুৎ বলেন, শিক্ষা বলেন, ডিজিটাল বলেন, ইন্টারনেট বলেন, কোনটিরই উন্নয়ন হয়নি। তথ্য প্রমাণ সবকিছু দিয়ে আপনাদের সামনে হাজির করা হলো। যার ভুক্তভোগী প্রিয় দেশবাসী, আপনারা যারা দেশে আছেন, প্রিয় ভাই বোনেরা, এখন এই যদি হয় বিদ্যুতের অবস্থা, এই যদি হয় রাস্তাঘাটের অবস্থা, তাহলে এদের লুটপাট, এদের অত্যাচার, এদের অনাচারের জন্য শুধু এখানেই শেষ নয়। এদের এই যে লুটপাট, অনাচার, এর সাথে নতুন করে তৈরি হয়েছে খুম গুণ। এদের আরেকটি কাহিনী হচ্ছে খুম গুণ। আমাদের শত শত নেতাকর্মীকে এরা খুম গুম করেছে। আমাদের প্রায় 18 থেকে 20 লক্ষ নেতাকর্মীকে দেশে তারা মামলা হামলা দিয়ে তারা জর্জরিত করে রেখেছে। শুধু আমাদের নেতাকর্মী নয়, শুধু আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক নয়, দেশের বহু সাধারণ মানুষ এই দলটির
বিভিন্ন শ্রেণীর তথাকথিত নেতাকর্মীদের হাতে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, হচ্ছে এবং বর্তমানে হয়েছে। বহু বহু সংখ্যালঘু পরিবারের জায়গা, সম্পদ, ব্যবসা তারা আত্মসাৎ করেছে। কাজেই এদের হাত থেকে আমাদেরকে এই 20 কোটি মানুষকে আজকে রক্ষা করতে হবে। আমাদের এই 55,126 বর্গ মাইল এলাকার এই ভূখণ্ডকে এই হায়নার হাত থেকে বলেন, এই ব্যাংক ডাকাতের হাত থেকে বলেন, এই চোরদের হাত থেকে বলেন, এই স্বৈরশাসকদের হাত থেকে, স্বৈরশাসনের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং এই দায়িত্ব অতীতে যেভাবে আপনারা পালন করেছেন, অতীতে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা ঐক্য বজায় রেখে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করেছেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেটি করতে সক্ষম হব আমরা। আমাদের উপরে, আমাদের দিকে জনগণ তাকিয়ে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর দিকে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ আজকে তাকিয়ে আছে, তারা পরিত্রাণ চাচ্ছে। রাজাকারদের ভূত তাহলে কাদের ঘাড়ে সওয়ার করেছে? যার ঘরে রাজাকার বেয়াই থাকবে তাদের ঘাড়ে আইয়ুব খানের ভূত সওয়ার করা খুবই স্বাভাবিক ব্যাপার, তাই নয় কে? বাংলাদেশের কোন সেক্টর নিয়ে আজকে আমরা কথা বলবো? এমন কোন সেক্টর আছে, এমন কোন সেক্টর এই অবৈধ সরকার বাদ রাখেনি ধ্বংস করে দেওয়ার জন্য যে তারা চেষ্টা করেনি? আজকে প্রথমেই যদি আমরা শুরু করি শিক্ষা ব্যবস্থা দিয়ে, আজকে শিক্ষার সম্পূর্ণভাবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণভাবে আজকে মেরুদণ্ড এরা ধ্বংস করে দিয়েছে। প্রশ্নপত্র ফাঁস এবং নকল, এই দুইটি দিয়ে তারা সম্পূর্ণভাবে শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে যেসব কোমলমতি শিশুরা আছে তাদেরকে এমনকি ক্লাস 1-2 এর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সংবাদপত্রের পাতায় দেখতে পাচ্ছি যে আজকে সেগুলো ফাঁস হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছলে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে? অবশ্য এই যে স্বৈরাচারী দলটি, আওয়ামী লীগ নামক স্বৈরাচারী দলটি, এদের নেতা নেত্রীদের অবশ্যই এতে কিছু যায় আসে না। যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তাদের কিছু আসে যায় না। কেন আসে যায় না? কারণ তাদের সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা, তারা তো চুরির পয়সায় বিদেশেই লেখাপড়া করছে। শেখ সাহেব তো সেই সময় বলেইছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এখন শেখ মুজিবের মেয়ের অবৈধ সরকারের আরেক মন্ত্রী সে নিজেও স্বীকার করলো যে হ্যাঁ, শেখ সাহেব যেটা বলে গিয়েছিল সেটা অক্ষরে অক্ষরে সত্য। ঢাকা সিলেট মহাসড়কের প্রতি কিলোমিটার $70 লক্ষ, ঢাকা মাওয়া সড়কে 1,19 লক্ষ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে $25 লক্ষ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে $25 লক্ষ। ইউরোপ থেকে খরচ বেশি। রাস্তাগুলো কি আপনাদের কাছে মনে হয় যে গত 10 বছরে এই অবৈধ সরকারের আমলে, এই স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশে যারা আছেন, যারা বক্তব্য দেখছেন বা শুনতে পাচ্ছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাতায়াত করেন দেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের প্রয়োজনের কাজে, আপনাদের কি কাছে একবারও মনে হয়েছে যে এত টাকা খরচ করার বিনিময়ে যে রাস্তার উপর দিয়ে আপনারা চলাচল করছেন সেই রাস্তাগুলো আপনাদের চলাচলের উপযুক্ত উপযুক্ত নয়? তার মানে এটি আরেকটি বড় চোরের সাক্ষাৎ পেলাম আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি নির্দেশনা, একটি আহ্বান, একটি বাণী আমাদেরকে মনে রাখতে হবে যে এই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি? আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণের সমর্থন। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পারস্পরিক ঐক্য। আমাদেরকে এই মুহূর্তে, এই ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে অবশ্যই এই পারস্পরিক ঐক্যকে আরো মজবুত করতে হবে, আরো দৃঢ় করতে হবে এবং এই ঐক্যকে দৃঢ় করার মাধ্যমেই আমাদের পক্ষে সম্ভব দেশকে এই অরাজক পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসা।